ব্রেন এবং ভয়েস ফর রিফর্মকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে ফাহিম মাসরুর এবং ডক্টর শফিকুর রহমান। আর সাথে আছেন খুবই এই সব বিষয়ে যারা অসংখ্য লিখেছেন বলেছেন, ডক্টর মুবাশশির হাসান, ডক্টর আমিনুল করিম এবং শ্রদ্ধাভাজন ডক্টর দিলারা চৌধুরী। তা আমাদের আজকের আলোচনাকে আমরা দেখতে পারি হচ্ছে যে নিরাপদ, স্থিতিশীল এবং শক্তিশালী বাংলাদেশের আলোকে আমরা সবাই চাই যে একটা সেফ, একটা স্টেবল এবং একটা স্ট্রং বাংলাদেশ। এই আলোচনায় আমাদের তাহলে যদি সেটা আমাদের পথরেখা হয়, তাহলে আমাদেরকে আলোচনাটা একটা ঘুরিয়ে দিতে হবে। যেটা জনও বলেছে সেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ আলোচনাটা হচ্ছে রিঅ্যাক্টিভ, অর্থাৎ একটা ঘটনা ঘটে তারপরে অথবা আমরা একটা বিরোধিতার আর কাজ করি। তা আমি আপনাদেরকে তিনটি বিষয়ে আলোচনা করব, যে আলোচনাগুলো আমরা ভবিষ্যতে আরও আলোচনা করতে পারি, তর্ক বিতর্ক বাহাস থাকতে পারে এবং তার মাধ্যমে আমরা সামনের দিকে যেতে পারি। প্রথম হচ্ছে যে স্বাধীনতার পর থেকে একটা বিষয় কখনো পরিষ্কার করেনি এবং এর দায় একটা বিরাট আকারে অর্থনীতিবিদদের। যদিও অর্থশাস্ত্রের, যাকে আধুনিক অর্থশাস্ত্রের এর পিতা বলা হয়, তিনি তার পুস্তকে পরিষ্কার করে লিখেছেন, কিন্তু দেখানো হয়েছে একটা বাইনারি আলোচনা করা হয়েছে। সেই আলোচনাটা আমাদেরকে পরিষ্কার করতে হবে যে জাতীয় নিরাপত্তা কোনো মূর্ত ধারণা নয়। জাতীয় নিরাপত্তা হচ্ছে পাবলিক গুড, গণদ্রব্য। এটা যদি আপনারা অ্যাডাম স্মিথের বই দেখেন, পরিষ্কার করে লেখা আছে। কিন্তু আমি অন্তত আমার জন্মের পরের থেকে একটা আলোচনা শুনেছি যে ডিফেন্স স্পেন্ডিং কত, এডুকেশন স্পেন্ডিং কত। তার মানে প্রথম যেটা বিশ্ববিদ্যালয় থেকে শেখানো হয় না, যে জাতীয় নিরাপত্তা হচ্ছে পাবলিক গুড। এবং তার পরবর্তী যিনি বড় অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইনস, উনি ইকোনমিক কনসিকুয়েন্সেস অফ পিস লিখেছেন, যে কেন ভার্সাই চুক্তির ফলে এবং এই ধরনের বিপরীত চুক্তি আর একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিয়ে আসতে পারে। তাহলে আপনাদেরকে প্রথম যে বিষয়ে একমত হতে হবে সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা একটা গণদ্রব্য। তার মানে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হচ্ছে যে গণদ্রব্য আপনাকে দিতে হবে, তাই না? যদি কিছুই না দেন, এখানে পরিষ্কার করে বলা আছে যে অ্যাডাম স্মিথের বইতে বা যে কোনো জায়গায় যে তিনটি বিষয় রাষ্ট্র করবে, তার অন্যতম বিষয় হচ্ছে যে আপনার নিরাপত্তা। তাহলে সেই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, তার মানে এইটা কেন করা হয়েছে? কারণ হচ্ছে যে অর্থনৈতিক এবং সামাজিক যে স্থিতিশীলতার পূর্ব শর্ত হচ্ছে জাতীয় নিরাপত্তা, এবং গণতন্ত্রই সবচেয়ে বড় নিরাপত্তা রক্ষা কবচ। তা আমাদেরকে খুব পরিষ্কার করে দেখতে হবে যে গণতন্ত্রই সবচেয়ে বড় নিরাপত্তা রক্ষা কবচ। যদি সেভাবে দেখি, তাহলে আমাদের সার্বভৌম দায়িত্ব, যুদ্ধের বিবর্তন, বাণিজ্য নিরাপত্তার ভারসাম্য এবং সমৃদ্ধির মাধ্যমে শান্তি। আপনি যদি খেয়াল করেন, সামরিক বাহিনী নিয়ে এখন অনেক রকমের আক্রমণ করে অনেকেই এক ধরনের স্যাডিস্টিক প্লেজার পান। কিন্তু যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে প্রত্যেকটা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগে, অর্থাৎ যদি আপনার সেনাবাহিনী দেখেন, বিমান বাহিনী দেখেন অথবা নৌবাহিনী দেখেন, তাদের যে মোটোটা দেখেন না, প্রত্যেকটা মোটোটা আমরা স্মরণ করি। এটার অপব্যবহারকে আপনাকে সেটাকে সঠিকভাবে বিবেচনা করে তার পুনর্বৃত্তি না হয় সেটা চেষ্টা করতে হবে। কিন্তু এইটা বলা যাবে না যে বাংলাদেশের সেনাবাহিনী কি করছে। ডক্টর আমিনুল করিম সঠিক অর্থেই বলেছেন যে তারা ইন এইড টু দি সিভিল পাওয়ারের যে কাজটা করছেন এবং ফ্যাটিকটা তৈরি হচ্ছে, কিন্তু এটা যার ফলে উইন্টার কালেকটিভ এক্সারসাইজ হতে পারে না। কিন্তু
যেটা বড় হচ্ছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। তা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আপনার সেনাবাহিনী সর্বত্র, সশস্ত্র বাহিনী আপনার পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে তারা যত সুযোগই দেওয়া হোক না কেন, যত প্রলোভনী চেষ্টা করা হোক না কেন, তারা ক্ষমতা অধিগ্রহণ করবে না। এটা একটা বড় অর্জন। এই অর্জনটা একটা বড় অর্জন। তাহলে আপনি যখন বলবেন গণতান্ত্রিক রাষ্ট্র, তখন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমার কাছে গৌরবের বিষয় হবে, যেমন ভারত তার গৌরব করে যে তারা একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র। সেটা ঠিক বা বেঠিক সে আলোচনা না। বাংলাদেশের ইতিহাসেও কিন্তু একটা নতুন মাইল ফলক রচিত হচ্ছে, যে ক্ষমতার যত রকম প্রলোভন প্রতি মুহূর্তে অপতথ্য, ভুল তথ্যর মাধ্যমে প্রলোভিত করার পরেও তারা এটা করছে না। তাহলে আমাদেরকে গণতন্ত্রের যে সবচেয়ে বড় নিরাপত্তা রক্ষা কবচ যদি আমরা মানি, এবং আমরা মানি যে পাবলিক গুড অর্থাৎ গণদ্রব্য, তাহলে আমাকে পার্শ্ববর্তী প্রতিবেশীদের দেখতে হবে। আপনি যদি খেয়াল করেন মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে আপনারা আর একটা বিষয় আমাদেরকে কিন্তু পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে যে পুলিশ কিন্তু সার্ভিস, পুলিশ কিন্তু ফোর্স না। আমরা এই আলোচনায় নিরাপত্তা কাঠামোর মধ্যে পুলিশের অবস্থান কিন্তু মনে রাখতে হবে। এবং যেটা ফ্যাসিবাদী হাসিনা করেছিলেন, পুলিশ সার্ভিসকে একটা ফোর্স বানানোর চেষ্টা করছিলেন। এটা কিন্তু একটা হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে পুলিশ হচ্ছে যে কোনো সরকারি যে কোনো সার্ভিসের মতো, যেমন সিভিল সার্ভিসের একটা অংশ হচ্ছে পুলিশ সার্ভিস। সেই জন্যে বাংলাদেশ সিভিল সার্ভিস পুলিশ ক্যাডার। ডিফেন্স অন্যরকম, যেমন সবচেয়ে ছোট্ট উদাহরণ হচ্ছে যে কোনো ডিফেন্স অফিসারের কোনো আপনার মানবাধিকার নেই, উনি কনস্টিটিউশনের, যেমন আপনি চাকরি চলে গেলে বা কোনো কিছু হলে আপনি রিট পিটিশন করতে পারেন, কিন্তু তিনি পারেন না। সো আরও অনেক রকমের পার্থক্য আছে। তাহলে হচ্ছে যে একটা হচ্ছে যে ফোর্স আর একটা সার্ভিস, এইগুলো আমরা যেটা আমি এটা অবশ্য অন্য আলোচনা, কিন্তু যেটা আমি বলার চেষ্টা করছি যে সেইটা আমাদেরকে, তার মানে হচ্ছে যে আমাদেরকে যদি সমৃদ্ধির পথে যেতে হয়, শান্তির পথে যেতে হয়, তাহলে আমাদেরকে বিশেষ করে আমরা যদি চিন্তা করি যেটা সবাই একমত, সেটা হচ্ছে যে 2034 সালে যদি আমরা একটা $1 বিলিয়ন অর্থনীতি দেখতে চাই, তাহলে সেই আঙ্গিকে আসলে নিরাপত্তাটা কি হবে। এবং দক্ষিণ এশিয়ায় যে কথাটা পরিষ্কার করে বলা হয় না, যে এটা একটা যে সিকিউরিটাইজেশন অফ দি স্টেট হচ্ছে, অর্থাৎ আপনি যদি খেয়াল করেন মায়ানমারের মোট জিডিপির 3.8% ব্যয় করা হয় ডিফেন্স স্পেন্ডিংয়ে, ইন্ডিয়ার হচ্ছে আপনার 2%, আর হচ্ছে যে আপনার পাকিস্তানে হচ্ছে 2.3%, এবং তারা আপনার নিউক্লিয়ার পাওয়ার। এই রকম প্রেক্ষাপটে এবং তার সাথে যুক্ত হয়েছে একটা বড় রকমের যুদ্ধ অবস্থা, যেটা আমরা বিভিন্ন কায়দায় লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে অপতথ্য এবং ভুল তথ্যের একটা যুদ্ধ। তার মানে ওয়ারটাকে হাইব্রিড ওয়ারে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা। তো এই রকম প্রেক্ষাপটে আমাদের আসলে যে আধুনিকায়ন যদি আমরা করতে চাই, অর্থাৎ সমৃদ্ধির মাধ্যমে শান্তি, এবং সেই শান্তি অর্জিত হতে পারে যেটা হচ্ছে যে গণতন্ত্রের ওই সবচেয়ে নিরাপত্তা রক্ষা কবচ। এবং আমাদেরকে এই যে অনিশ্চয়তার খেলা আপনারা অনেক দিন ধরে দেখছেন, প্রতি মুহূর্তই বলা হয় আচ্ছা নির্বাচন কি হবে, এটা একটা ওয়ারফেয়ার। দিস ইজ হোয়াট উই কল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এইটা কিন্তু খুব জোরে সোরে চালানো হচ্ছে। তাহলে আপনাকে দেখতে হবে যে কারা এটা চালাচ্ছে, তারা কি আসলে গণতন্ত্রে, তারা কিন্তু কথা বলছে গণতন্ত্র এর একটা বড় রকমের, যেমন মার্চে মাসির দরদ বেশি, তারা কথা বলছেন, কিন্তু তারাই কিন্তু অনিশ্চয়তাটাকে বড় চালাচ্ছেন। তাহলে এখন সবচেয়ে বড় হুমকি, যেটা আমরা সবাই একমত হয়েছি, যে গণতন্ত্র এবং একটা নির্বাচন। তাহলে এখন বড় রকমের হুমকি দাঁড়িয়েছে যারা এই অনিশ্চয়তার যাত্রা করছে। সো আমাদেরকে এইটার দিকে আমাদের, যেটা মোবাশ্বের খুব চমৎকার করে বলেছে,
যে গণতন্ত্র নিয়ে অনিশ্চয়তার বিরুদ্ধে সংহতি দরকার। এটা হচ্ছে এক। দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে যেটা আলোচনা হয়েছে যে লেজিটিমেট মনোপলি ওভার কোয়াশন, মানে প্রতিষ্ঠান গড়ব, কেন প্রতিষ্ঠান গড়ব, রাষ্ট্রের সংজ্ঞা কী এবং সামরিক বাহিনীর অবস্থান কী এবং সেই প্রতিষ্ঠান, তার মানে সহিংসতার ওপর বৈধ একচেটিয়া অধিকার। সেই জন্যই তো আমাকে প্রতিষ্ঠান লাগবে, সেই জন্যে আমার নিরাপত্তা পরিষদ লাগবে, সেই জন্যে আমার সিভিলিয়ান ওভারসাইট লাগবে। অর্থাৎ হচ্ছে যে মিলিটারির ভাষায় যদি আপনি বলেন, স্ট্র্যাটেজিটা তৈরি করবে সিভিলিয়ানসরা, আপনার ট্যাকটিক্স এবং অপারেশনটা তৈরি করবে হচ্ছে মিলিটারি কমান্ডার্স। সেইটার জন্যে জয়েন্ট কমান্ড লাগবে এবং সেটা আপনি কিভাবে করবেন সেটার একটা চেষ্টা করা হয়নি। কারণ কেন? কারণ ওই পুরনো ভূতটা ছিল হচ্ছে যে বাইনারি একটা লাগানো হয়েছে যে প্রতিরক্ষা বনাম শিক্ষা, প্রতিরক্ষা বনাম অমক, কিন্তু প্রতিরক্ষা তো গণদ্রব্য। কারণ আপনি সার্বভৌমত্বের কথা বলেন, আপনি স্বাধীনতার কথা বলেন, আপনি প্রগতির কথা বলেন, আপনি যদি, আমরা কেউ কিন্তু সামরিকায়নের কথা বলছি না, কিন্তু বাংলাদেশকে যদি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যেতে হয় তাহলে আমরা মনে করি যে 3টি দিকে খেয়াল দরকার। এটা দিয়ে আমি শেষ করব। তার মানে স্ট্র্যাটেজিক প্র্যাগম্যাটিজম, স্ট্র্যাটেজিক অটোনমি এবং ক্রেডিবল ডেটারেন্স। অর্থাৎ হচ্ছে যে আপনি কিভাবে কৌশলে এগুলো মোকাবেলা করবেন। এখন কেউ যদি এসে বলে যে সাইজ এবং স্কেল দিয়ে আমার যদি সে উলফল্যান্ডে আমি করব, সেটা তো মোকাবেলা সম্ভব না। তার মানে সাইজ অ্যান্ড স্কেল এটা বলে আপনি সংবাদপত্রে খবর হতে পারেন, কিন্তু বাংলাদেশের অর্থনীতি কোনোভাবেই সাইজ অ্যান্ড স্কেল দিয়ে বলবে না। তাহলে আপনাকে কৌশলগত বাস্তববাদের দিকে যেতে হবে যে আমরা আসলে কিভাবে পথ চলব। এবং বাংলাদেশ করেছে। আপনাদেরকে আমি 3টা উদাহরণ দিই। প্রথম হচ্ছে যে যখন তেলের ক্রাইসিস হলো 1973 সালে, তেলের ক্রাইসিসে সবচেয়ে লাভবান হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। তখন বাংলাদেশ রাষ্ট্র আপনার মধ্যপ্রাচ্যের শ্রম রপ্তানি করেছে। তার মানে হচ্ছে যে কৌশলগত, অর্থাৎ হচ্ছে যে সারাদিন যদি আমি মাথা কাটাই, যেটা একটা জটিল অবস্থা, ইন্দো প্যাসিফিক, আসলে বার্মা অ্যাক্ট হচ্ছে, এই ইন্ডিয়া এটা করবে ওইটা করবে না, আমি চ্যালেঞ্জকে অপরচুনিটিতে রূপান্তর করব। আমি প্রথম উদাহরণ দিলাম, যখন সারা বিশ্বব্যাপী তেলের সংকট হলো তখন যে রাষ্ট্র লাভবান হলো সেই রাষ্ট্রে বাংলাদেশের শ্রম রপ্তানি হলো। এটা হচ্ছে প্রথম। তারপরে যদি আপনারা খালেদা জিয়ার সময় খেয়াল করেন, আপনাদের মনে আছে মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট চলে গেল, সবাই বলা শুরু করলো আরে পোশাক শিল্প ধসে যাবে, পোশাক শিল্প শেষ হয়ে যাবে, সবাই বিরাট রকমের ঘটনা, মানে এমনভাবে বলা শুরু করলো, বিশেষ করে অর্থনীতিবিদরা। আমাদের মতো খুব কম যারা বলছিল যে বাংলাদেশের এরকম শক্তি আছে এবং এইটাকে মোকাবেলা করতে পারে, এবং আমরা সেটা মোকাবেলা করেছি। এবং তার আগে যদি আপনি খেয়াল করেন, আপনাদের হয়তো মনে আছে এলটিটি যখন শ্রীলঙ্কায় এমন অবস্থা কাজ করছে, ঠিক তখন আপনাদের মনে আছে ব্রাদার এবং জোকি মেশিনগুলো দ্রুত ঢাকায় আসা শুরু করলো। তাহলে আপনাকে আমি দেশ গেল বলে যে মন্ত্র বলা হয়, তার বিপরীতে যদি আপনি কৌশলগতভাবে দেখেন এবং কৌশলগতভাবে যারা আসলে এইগুলো করেছে, আমি 3টা উদাহরণ দিয়েছি, 1973-এর তেল সংকট, শ্রীলঙ্কার এলটিটি ক্রাইসিস, তারপরে হচ্ছে মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি যদি কৌশলগত বাস্তববাদী হন সেইখানে মোকাবেলা করা সম্ভব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্ট্র্যাটেজিক অটোনমি। অবশ্যই সবাই আমরা যেহেতু এটাকে মনে করছি যে নিরাপত্তা হচ্ছে জনদ্রব্য, গণদ্রব্য, তাহলে তো কৌশলগত সার্বভৌমত্ব অবশ্যই দরকার এবং সেটা অর্জিত হওয়া সম্ভব, এবং সে পথেই কিন্তু বাংলাদেশ হাঁটছে। এবং সাথে সাথে ক্রেডিবল ডেটারেন্সের মধ্যে দেখেন আপনি আজকে একটা স্ট্র্যাটেজিক কালচার হয়েছে, আমরা সবাই মিলে এগুলো নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি যে কোন পথে হাঁটবো, আমরা কি নিরাপত্তা পরিষদে এরকম করব, না নিরাপত্তা কাউন্সিল ক্যাবিনেট কীরকম হবে,
3 বাহিনী। তার মানে হচ্ছে যে আপনার এই যে আমরা কি ফেনী লাইনে কোন জায়গায় ডিভিশন করাবো, আমরা কি চিটং হিল ট্র্যাক্টসে মাউন্টেনিয়াস ডিভিশন করব কিনা, পটুয়াখালীতে কি অ্যাম্ফিবিয়াস করব কিনা, এই আলোচনাগুলো হচ্ছে সব জায়গায়। কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে যে আমার এয়ারফোর্সের এয়ার পাওয়ারকে কিভাবে আমি সামনের দিকে দেব, আমি কিভাবে সিঙ্গাপুর থেকে শিখব। তার মানে এই আলোচনাগুলো কিন্তু হচ্ছে, এবং আলোচনাগুলো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় উল্লেখিত হচ্ছে। সেটাও কিছু আপনি যদি দেখেন, কংগ্রেসের কাছে যদি এই যে রিপোর্টটা আমেরিকান ডিফেন্স মিনিস্ট্রি সাবমিট করছে, সেখানে 41 পাতা 55 পাতা বা 65 পাতায় বাংলাদেশ খুব ভালো মতো আছে, এবং সেখানে এইটাই আছে। তার মানে হচ্ছে যে আমরা আসলে কৌশলগত আপনার স্বাধীনতা রাখার জন্যে এবং বঙ্গোপসাগরকে সামনে নিয়ে যাওয়ার জন্যে আমরা কিভাবে মোডাস ভিভেন্টিতে যাব, আমরা কারোর অ্যালায়েন্সের মধ্যে যাব না, এবং কারোর বিরোধিতা করতেও যাব না। অর্থাৎ আপনি কিভাবে শান্তিপূর্ণ সমৃদ্ধশালী বঙ্গোপসাগর করব, সেটাই হচ্ছে বড় বিষয়। এবং এই রকম আজকে না, এই চিন্তা কিন্তু বাংলাদেশে জিয়াউর রহমান সাহেব আপনার আর যখন হচ্ছে যে আপনার মনে আছে যে ছাত্র এবং মেধাবীদেরকে নিয়ে ওশনোগ্রাফিক এক্সপেডিশনে গিয়েছেন। সেই চিন্তার বীজ কিন্তু আজকের না, নতুন না। তার মানে হচ্ছে যে স্বাধীন সার্বভৌম সমৃদ্ধশালী বঙ্গোপসাগর, তার সাথে আপনি নীল অর্থনীতি যদি করা যায়, সেটাই হবে আমাদের সামনে। এবং এই যে তর্ক বিতর্ক বাহাত চলছে, এবং আমরা সমস্ত ভুল তথ্য থেকে বেরিয়ে আসছি, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটিকে আমরা গণদ্রব্য হিসাবে দেখছি। আমরা দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এটা সমৃদ্ধির জন্যে, শান্তির জন্যে এবং আমাদের অর্থনৈতিক প্রগতির জন্যে আমাদের ক্রেডিবল ডিফেন্স দরকার, এবং সেটা আমরা দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে দেখেছি, সিঙ্গাপুরের ক্ষেত্রে দেখেছি, মালয়েশিয়ার ক্ষেত্রে দেখেছি। তাহলে এটা দরকার। তৃতীয় হচ্ছে যে আমাদের সশস্ত্র বাহিনী কতকগুলো জায়গায় বড় রকমের মাইল ফলক তৈরি করছে। আমি সেই উদাহরণ দিয়েছি যে কিভাবে তারা যত রকম প্রলোভন সত্ত্বেও তারা কিন্তু ক্ষমতা গ্রহণের আশপাশ দিয়ে যায়। এটা একটা বড় গণতান্ত্রিকতার জন্য একটা বড় অর্জন। কিন্তু সাথে সাথে আমাকে দেখতে হবে যে আমরা যদি 2035 সালে আমরা যদি এই $1 ট্রিলিয়ন অর্থনীতি যেতে চাই, তাহলে আমাদের ইন্টেলিজেন্সের চেহারাটা কীভাবে হবে? কারণ ইন্টেলিজেন্সের চেহারাটা তো হচ্ছে যে হাসিনার অপব্যবহারের ইন্টেলিজেন্স হবে না, আসলে কোন ধরনের ইন্টেলিজেন্স, সেটাও তো ইন্টেলিজেন্স লাগবে, এবং সেটা আপনি কিভাবে করবেন সেই আলোচনাগুলো দরকার। তা আমার কাছে মনে হয় যে সিভিলিয়ান ওভারসাইট নিয়ে সবার কাছে মধ্যে একমত হয়েছে, এবং আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যেও সেই চিন্তা চেতনা গড়ে উঠছে, এবং প্রতিটা পদক্ষেপেই এই চিন্তা আসছে। তা আমার ধারণা যে আমরা আসলে ঠিক পথেই যাচ্ছি, এবং গণতন্ত্রই সবচেয়ে বড় নিরাপত্তা রক্ষা কবচ, এবং যে সামনের যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, কারণ তারা এতদিন ভোটাধিকার প্রয়োগ করেনি, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা নিরাপদ, স্থিতিশীল, শক্তিশালী বাংলাদেশ গঠনের দিকেই সামনের দিকে এগোচ্ছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।